প্রিয় দর্শক, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন চলছে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করেন, আপনারা নিজেরাও প্রশ্ন করেন, নিজেদের মনে অনেক রকম প্রশ্ন আসে। এটা এই কারণে আসে যে আমরা কিন্তু নানা ধরনের চাঁদাবাজি এবং নিয়ম নৈতিকতার বাইরে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের এলাকায় আশেপাশে আমরা দেখি। এ ধরনের একটা বড় ঘটনা এটা আমরা দেখলাম রিসেন্টলি, অনেক দিন ধরে দেখছিলাম লেখালেখি হচ্ছিল নারায়ণগঞ্জের ঘটনা। নারায়ণগঞ্জের একজন এমপির ছেলে উনি কিভাবে পুরো এলাকায় নিজেকে ছায়া এমপি হিসাবে প্রতিষ্ঠিত করেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন, শিল্পাঞ্চলে বিভিন্ন মিল কারখানা থেকে চাঁদাবাজি করেছেন এবং চাঁদা দিতে অস্বীকার করলে তাদের গাড়িটা এইসব বন্ধ করে দিয়েছেন, ট্রাক বন্ধ করে দিয়েছেন। এ ধরনের নানা ঘটনা তাকে কেন্দ্র করে কিন্তু অনেক দিন ধরে ঘটছিল, পত্রপত্রিকায় আসছিল, মিডিয়ায় আসছিল, কিন্তু উনি ছিলেন ড্যাম কেয়ার, উনি পাত্তা দিতেন না। উনি একাধারে ওখানকার লোকাল এমপির ছেলে, আবার অন্যদিকে উনি যুবদলের একজন জেলা পর্যায়ের নেতা। তো বিরাট পাওয়ারফুল, ওনার মতো উনি চালাচ্ছিলেন। আমরা দেখলাম 21 তারিখ রবিবার ওনাকে পুলিশ ধরলো, আটক করলো। গ্রেফতার করেছে এমনটি শুনিনি, আটক শুনেছি। ওনাকে আটক করা হয়েছে বসুন্ধরা থেকে, আটক করে নিয়ে যাওয়া হয়েছে নারায়ণগঞ্জে নিয়ে যেয়ে আবার ওখান থেকে ঢাকা ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এই খবরটাও আমরা চাউর হয়ে বিভিন্ন মিডিয়াতে এসেছে, আমরা দেখেছি। কিন্তু এরপর আমরা কি শুনলাম যে ওনাকে নাকি 12 ঘন্টার মধ্যে ওনার কাছ থেকে একটা মুচলেখা নিয়ে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। পত্রপত্রিকায় এতটুকু নিউজ দেখেছি। আচ্ছা, ওই মুচলেখায় কী লেখা আছে? উনি কি লিখেছেন? উনি কি লিখেছেন যে উনি আর চাঁদাবাজি করবেন না? উনি কি লিখেছেন যে উনি ভালো হয়ে যাবেন এখন থেকে? কিন্তু আমার প্রশ্ন হলো, কেন লিখেছেন? উনি কি লিখবেন আসলে? এবং যা লিখবেন তা কি পালন করবেন আসলে? আপনারা সবাই জানেন এই ধরনের ঘটনার আসলে কি হয়। যেটা হয় সেটা হলো, বাবা এমপি, মাথায় রাখবেন, উনি আইন প্রণয়নকারী এবং সরকারি দলের এমপি, তো ব্যাপার স্যাপারই আলাদা। এবং ওনাকে মুচলেখা যেটা দিতে হয়েছে, আমার মনে হয় এটা হলো কেবল মুখ রক্ষার জন্য, এর ছাড়া আর কিছুটা। কিন্তু এটাও হয়তো দিত না যদি আর কি ওনাকে গ্রেপ্তারের পরপরই আমরা দেখলাম যে যুবদল যে কাজটা করেছে, যুবদল তাকে সংগঠন থেকে বহিষ্কার করে দিয়েছে। সংগঠনের তাকে যে কোনো পদের থেকে তাকে বহিষ্কার করা হয়েছে যে উনি যুবদলের সদস্য আর থাকবেন না। এখন উনি যুবদল থেকে বহিষ্কৃত, তার মানে দল ওনার ব্যাপারে কিন্তু কোনো নমনীয় আচরণ করছে না। দল বরং ওনাকে প্রত্যাখ্যান, নিজের লোক হিসেবে মানতেই রাজি হচ্ছে না, তাকে বাদ দেওয়া হয়েছে। সম্ভবত এই কারণেই পুলিশ তাকে কী করেছে আমি জানি না, এবং অন্যদিকে অন্য ঝামেলা হয়তো থাকতে পারে, এগুলো ঘটেছে। আমার প্রশ্নটা হলো, পুলিশ কি এইভাবে মুচলেখা দিয়ে কাউকে ছেড়ে দিতে পারে? ছেড়ে দেয়? দেখেছেন, অপরাধ করেছে, অনেকে অভিযোগ করেছে, হয়তো মামলা হয়নি। মামলা কে করবে? মামলা করারও তো একটা ভয় আছে, তাকে তো ওখানে ব্যবসা করতে হবে, তাই না? মামলার কে করবে? হয়তো মামলা করেনি, অভিযোগ করেছে। অভিযোগে যারা করেছে তারা হয়তো পাওয়ারফুল বড় শিল্প প্রতিষ্ঠানের মালিক, তারা হয়তো পুলিশকে বলেছে, পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে। তারপরে তো পুলিশ চিন্তা করেছে মামলা দেবে কি দেবে না, দেবে কি দেবে না, এরকম চিন্তা ভাবনা হয়েছে। এবং তারপর ওদিকে আবার তার হয়ে তার পিতা অথবা তার পিতার বন্ধুবান্ধব অথবা তার বন্ধুবান্ধব, প্রভাবশালী লোক তো এরা, নানাভাবে ফোন এসেছে, টেলিফোন এসেছে, তদবির এসেছে। শেষ পর্যন্ত পুলিশকে কিন্তু এটা আপোষ করতে হয়েছে, তাকে সারা ছেড়ে দিয়েছে, একটা মুচলেখা নিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার কথাটা ওইটা, আইনগতভাবে পুলিশ এটা পারে কি না। প্রথমত এই কথা, যদি পারে তাহলে সারা দেশে এই ধরনের ঘটনা আমরা প্রায়ই দেখি না কেন? কারণ যদি মুচলেখা দিলে সে ভালো হয়ে যায়, একজন দুষ্ট লোক যার বিরুদ্ধে অভিযোগ আছে আরেকজনকে পুলিশ এরকম ধরে এনে মুচলেখা নিয়ে ছেড়ে দেখ, এরকম ঘটনা কি আপনারা প্রায়ই দেখেন? আমি কিন্তু দেখি না। আর 2 নম্বর হলো, যদি তার বিরুদ্ধে মামলা হয়ে থাকে তাহলে তো পুলিশ ছাড়তেই পারবে না, তাকে তো আদালতে সোপর্দ করতে হবে। সম্ভবত মামলা হয়নি, এই ব্যাপারটা আমি কোনো মিডিয়াতে ভালো মতো পড়ে আমি এটা পারলাম না, আমি এটা পেলাম না। এখন আমার প্রশ্নটা হলো, যুবদল যখন তাকে
তাকে দল থেকে বহিষ্কার করে দিল। তাতে কি প্রমাণ হয় যে তার অপরাধের মাত্রাটা বড়সড়। তাতে এও প্রমাণিত হয় যে যুবদল তার সম্পর্কে এর আগেও একাধিক বা নানা ধরনের অভিযোগ পেয়েছে আমার ধারণা। তা নাহলে যুবদল সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করে দিল, যুবদল তো এত কাঁচা কাজ করবে না। তার সম্পর্কে আগেও অভিযোগ পেয়েছে এবং সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই তাকে হয়তো এই কাজটা করা হয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঠিক আছে এটুকু। এখন যদি বড় ধরনের অপরাধ করে থাকে তাহলে মামলা হলো না কেন? যদি সে বড় ধরনের অপরাধ করে থাকে তাহলে জিজ্ঞাসাবাদের কী আছে, মামলা হলো না কেন? মামলা হওয়া উচিত ছিল, সেটাও হয়নি এই ক্ষমতার দাপটের কারণে। দেখুন, আমরা প্রায়ই বলি, প্রায় কিন্তু আলোচনা হয়, এই যে এত অপরাধ হচ্ছে, এই অপরাধগুলি কেন হচ্ছে? অনেকে বলেন অপরাধ হচ্ছে এই কারণে অপরাধের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হচ্ছে না। এটা একদিকে ঠিক, আবার আরেক দিকে ঠিক না। ঠিক না কেন? আপনি দেখেন ধর্ষণের অপরাধ যে মৃত্যুদণ্ড বাংলাদেশে, এটা তো এখন সবাই জানে এবং অনেকের শাস্তি হচ্ছে। এই যে কয়েকদিন আগে দেখলাম যে পল্লবীতে মিরপুরে রামিসা নামে একটা শিশুকে ধর্ষণ এবং হত্যার পর তার দ্রুতত মৃত্যুদণ্ডের আদেশ হয়ে গেলো, বিচার হয়ে গেলো। তারপরেও কি ধর্ষণ থামবে? থামেনি তো। কয়েকদিন আগে দেখলাম যে একটা ফ্যামিলির 3টা মেয়ে সহ মাকে কুপিয়ে হত্যা করলো। সে কি জানতো না যে তার মৃত্যুদণ্ড হবে? তাহলে কেন হচ্ছে? হচ্ছে এই কারণে যে অপরাধীদের মধ্যে একটা শ্রেণী, তাদের মধ্যে একটা ধারণা জন্মাইছে যে হয়তো আমি পার পেতেও পারি, এবং যারা ক্ষমতাধর তারা যেন জেনেই গেছে আমার তো কিছু হবে না, কারণ আমার তো ক্ষমতা আছে, আমার পিতা আছে, আমার চাচা আছে, মামা আছে, টাকা আছে, আমার তো কিছু হবে না, বড় জোর আমাকে মুচলকে দিতে হবে। যদি সবাই জানতো যে চাঁদাবাজি করলে আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে এবং আমাকে জেলে ঢুকাবে, যদি সমস্ত লোক জানতো, চাঁদাবাজি হতো না। শাস্তি যাই হোক, শাস্তি 1 মাসের জেল হোক আর 2 দিনের জেল হোক, জেলে আমাকে যেতে হবে, এই ধারণা যদি সবার মধ্যে থাকতো তাহলে হতো না ভাই। কিন্তু আমরা জানি, আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে সবারই বিচার হয় না, সবাইকে পুলিশ ধরে না, আর যদি অনেক চাপে পড়ে ধরেও সবার বিরুদ্ধে মামলাও হয় না, সবাইকে জেলেও যেতে হয় না। কেউ কেউ জাস্ট একটা মুচলেখা দিয়ে চলে আসে। কি আছে ওই মুচলেখায়? পুলিশ উচিত ছিল এটা জনগণের সামনে দেখিয়ে দেওয়া যে উনি বলেছেন আমি এই কাজ আর করবো না। উনি যদি আবার সেই কাজ করে, তখন তাকে কিন্তু আমরা বলতে পারবো যে আপনারা তো বলেছিলেন এই কাজ করবেন, আপনার কাছে বলে এসেছিল, সে তো এই কাজগুলো আবার করছে। কিন্তু সেটাও কিন্তু না, ওটা হলো কেবলমাত্র একটা লোক দেখানো যে আমরা তো তার কাছ থেকে মুচলেখা নিয়েছি, এই জন্য ছেড়েছি। তো পুলিশের কাছে যদি মুচলেখা নেওয়া হয় তাহলে ভালো, আমি এটা খারাপ বলছি না, কিন্তু তাহলে সারা দেশে এই প্র্যাকটিসটা হোক। ধরেন কোনো কারণ ছাড়াই কয়েকজন ছেলে আরেকজন ছেলেকে পিটিয়ে নিয়ে এসে বলল যে এ ছাত্রলীগের লোক, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। পুলিশ তাকে মুচলেখা নিয়ে ছেড়ে দেবে? আপনারা এই ধরনের দৃশ্য দেখেছেন? বরঞ্চ পুলিশ তাকে ধরে নিয়ে আটকে রাখবে এবং তার আর মুক্তি হবে না, জেলখানা তাকে পৌঁছতে হবে। তো যখন আইন এক একজনের জন্য এক একভাবে প্রয়োগ হবে, আপনি তখনই কনফার্ম থাকবেন ও দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না, ও দেশে অপরাধ থামবে না। আমাদের এই যে এমপি পুত্রের যে ঘটনা আমরা জানলাম এখানে নারায়ণগঞ্জে, বাংলাদেশের আমার তো ধারণা যে অধিকাংশ জায়গায় এমপি পুত্র, এমপি ভাই, এমপির শ্যালক, এমপির আত্মীয় স্বজনদের এ ধরনের দাপট আপনারা দেখতে পাবেন। এটা নারায়ণগঞ্জ বলে, শিল্প এলাকা বলে, শিল্প প্রতিষ্ঠান আছে বলে এবং বড় ধরনের চাঁদা আদায় করতো বলে, অথবা যারা তার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিল, যাদের কাছে অনেক টাকা চাইতো সে, তাদের মধ্যে ক্ষমতাধর অথবা অর্থবান অথবা শিল্পপতি ছিল বলে হয়তো এটা এই পর্যন্ত গড়িয়েছে। কিন্তু যে পর্যন্ত গড়িয়েছে সেটাও যে খুব একটা সুবিধা হয়ে যাবে আমি তাও মনে করি না। এই ভদ্রলোক, এই এমপি পুত্র, উনি কিন্তু যে আবার ওই একই কাজই করবে নিশ্চিত থাকেন আপনারা, কারণ তার বাবার এমপিত্ব তো থাকবে 5 বছর, 5 বছর সে এই কাজই করবে, বরঞ্চ আরও বেপরোয়া হয়ে যেতে পারে, কেউ তাকে থামাতে পারবে না। এইরকম ঘটনা কিন্তু সারা দেশেই ঘটছে,
খবর নিয়ে দেখেন আপনারা, এমপি না হলেও বিএনপির সভাপতি, যারা বিএনপির সভাপতি আছেন ওনারা নিজেরাও করছেন, অথবা ওনার সন্তানরা করছেন, অথবা ওনার সন্তানরা যুবদল করেন, ছাত্রদল করেন, তারাও করছেন। পাবেন আপনি, এই দাপটটা পাবেন। আমি হয়তো বলবো যে আমি ঢালাওভাবে বললাম, হ্যাঁ আমি ঢালাওভাবে বললাম, কিন্তু যারা এটা শুনছেন তারা মিলিয়ে নিতে পারবেন। আপনারা আপনাদের এলাকার কথাগুলো আমাদেরকে লিখে পাঠান, দেখেন আমি এগুলি একটা একটা করে বলতে থাকি, দেখবেন যে কত বড় হয়ে যায়। আমি বিএনপিকে প্রথমত ধন্যবাদ দিই। আমি দেখেছি যে 5 আগস্টের পর থেকেই বিএনপির মধ্যে একটা প্রবণতা আছে যে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে তাদেরকে দল থেকে বের করে দিচ্ছে। এটা যদি তারা না করতো তাহলে অবস্থাটা আরও ভয়ঙ্কর হয়ে যেত। তারা এটা করছে, এখানেও করেছে, এটা অবশ্যই সন্তোষজনক আমি বলবো। কিন্তু আমি তার সঙ্গে সঙ্গে বিএনপিকে এটাও বলবো যে আপনারা একটা অভিযোগ বাক্স খুলেন, দেখবেন কত অভিযোগ এসে জমা হয় এখানে। এই ধরনের মন্ত্রীপুত্র, এই ধরনের এমপি পুত্র, এই ধরনের নেতা পুত্র অথবা ভাই অথবা আত্মীয়, এদের ব্যাপারে কত অভিযোগ আপনারা পান। একটা অভিযোগ বক্স খুলেন, এটা খোলা তেমন কোনো কঠিন না। আপনি একটা অনলাইনে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন যে এখানে সবাই তাদের অভিযোগগুলো জমা দিতে পারবে। ডকুমেন্ট সহ চান, পেয়ে যাবেন ভাই। সোজা কথা হলো যে কথাটা বললাম, যে আইন যদি সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ না হয় তাহলে আইনের শাসন কায়েম হবে না। এবং নতুন সরকার এসেছে 4 মাস হলো, আমরা কিন্তু এই ধরনের ঘটনা দেখতে অলরেডি শুরু করেছি। আমরা বুঝতে পারছি যে আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হচ্ছে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।